বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন, দেশের অর্থমন্ত্রী। নরেন্দ্র মোদী এবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই ছিল তার প্রথম বাজেট। বৈশিষ্ট্য হচ্ছে এই বাজেটের যে এবার নরেন্দ্র মোদী একক উদ্যোগে ক্ষমতায় নেই, জোট শরিকদের উপর নির্ভর করে তাকে দেশ চালাতে হচ্ছে, ক্ষমতায় থাকতে হচ্ছে। অর্থাৎ এবারে নরেন্দ্র মোদীর একক সরকার নয়, এবারের সরকার হচ্ছে এনডিএ জোট সরকার। অর্থাৎ শরিক দলের সঙ্গে পরামর্শ করে সরকার চালাতে হবে নরেন্দ্র মোদীকে। এটাই নরেন্দ্র মোদীর কাছে এখন বাধ্যবাধকতা। কারণ দেশের মানুষ 2024-এর লোকসভা নির্বাচনে এমনই একটা নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশিকাকে মান্যতা করে নরেন্দ্র মোদীকে সরকার চালাতে হচ্ছে। তাই আমরা দেখলাম এই যে বাজেট যেটা পেশ করলেন নির্মলা সীতারামন 23শে জুলাই, সেই বাজেটে আমরা দেখলাম দুটো রাজ্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে বিহার, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। স্বাভাবিকভাবে দুই মুখ্যমন্ত্রী নাইডু এবং নীতিশ কুমারকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছে এই বাজেটে বলে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিরোধীরা পর্যন্ত একই কথা বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে আমার কোনো আক্ষেপ নেই যে কেউ কাকে বেশি টাকা দিতেই পারে, সেটাও রাজ্যের মধ্যেই তো আছে, সেটাও রাজ্যের মধ্যেই আছে। অর্থাৎ দেশের মধ্যেই রয়েছে অন্ধ্রপ্রদেশ কিংবা যদি আমরা দেখি যে বিহার, দুটোই তো আমাদের দেশের মধ্যেই রয়েছে। তাদেরকে টাকা দিয়েছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কোনো দুঃখ নেই। কিন্তু মুশকিলটা হয়ে গেছে তাদেরকে টাকা দিতে গিয়ে অন্যদের বঞ্চনা করাটা, এটা নয়, এটা ঠিক নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেছেন। রাহুল গান্ধী বলেছেন এটা কুর্সি বাঁচানোর জন্য বাজেট করা হয়েছে। অখিলেশ যাদবও ঠিক একই কথা বলেছে যে শরিক দলকে সন্তুষ্ট করার জন্য বাজেট। আসলে আরেকটা জিনিস এই বাজেটের বৈশিষ্ট্যের মধ্যে আছে, কংগ্রেসের যে ম্যানিফেস্টো ছিল, ইস্তেহার ছিল গত লোকসভা নির্বাচনে, তা থেকে একটি প্রতিশ্রুতি এবারে জাল করেছে বা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কংগ্রেস বলেছিল তার ইস্তেহারে যে দেশের বেকারত্বের এই সমস্যার যুগে দাঁড়িয়ে আমরা প্রতি বছর যারা গ্র্যাজুয়েশন করছে বা গ্র্যাজুয়েশন পাস করে বেরোচ্ছে, 3টে স্ট্রিমে আর্টস, সায়েন্স এবং কমার্সে গ্র্যাজুয়েট পাস করে বেরোনোর পর তাদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করবে সরকার, এবং প্রতি বছরে ইন্টার্নশিপের জন্য 1 বছরের জন্য ইন্টার্নশিপ করবে এবং 1 লক্ষ টাকা করে তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। 1 বছরে 8,000 টাকার বেশি বেতন দেওয়া হবে। এইটাকেই অন্য মোড়কে নির্মলা সীতারামন পেশ করেছেন। সেটা হচ্ছে 1 কোটি বেকারকে, 1 কোটি যুবক তরুণীকে এরকম স্কিলে বা এরকম ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে 500টা কোম্পানির মধ্য দিয়ে, এবং কোম্পানিকে কাজে লাগিয়ে, এবং সেই সঙ্গে বলা হয়েছে যে 5,000 টাকা করে তারা বেতন দেবে, মানে ভাতা দেবে, এবং জয়েন করার পর সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য করা হবে। এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। কর্মসংস্থান বাড়ানোর কথা আর কোথাও বলা হচ্ছে না। ইভেন কি 100 দিনের কাজের কি পরিস্থিতি, তার টাকা বাড়িয়েছে কি কমিয়েছে, সেই ব্যাপারেও খুব একটা স্পষ্টভাবে কিছু জানা যায়নি। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বিহারকে একটা গুরুত্বপূর্ণ সাহায্য করা হয়েছে, আর অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকা দেওয়া হয়েছে অমরাবতীর উন্নয়নের জন্য, এবং আরও 21,000 কোটি টাকা দেওয়া হয়েছে ওই যে খালটা হচ্ছে খালের সংস্কারের জন্য, এবং বেশ কয়েকটা পিছিয়ে পড়া যে জেলাগুলো আছে তার উন্নয়নের জন্য।
এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি তাই? নরেন্দ্র মোদীর যে বাজেট, নরেন্দ্র মোদী সরকারের বা এনডিএ সরকারের বাজেট, এই বাজেটটাকে কেন বলা হচ্ছে কুর্সি বাঁচানোর বাজেট, আর কেনই বা বলা হচ্ছে দিশাহীন বাজেট, এইটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। রাহুল গান্ধীর ভাষাতে এই বাজেট হচ্ছে দুটো এ লাভ করবে, দুটো এ কে, দুই এ শিল্পপতির জন্য বাজেট। আমরা এইটাকেই একটু খোলার চেষ্টা করব, আসলে কি হয়েছে। আসলে এই বাজেটে কিছুই নেই, বাস্তব যে কথা, কিছুই নেই। বিহারকে যে টাকা দেওয়া হয়েছে বলে যে গল্প বাজারে ছাড়া হয়েছে, সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা পরে জানা যাবে। বিহারের যেমন জন্য বলা হয়েছে নতুন বিমানবন্দর তৈরি করা হবে, সেতু তৈরি করা হবে, এক্সপ্রেসওয়ে হবে, মেডিকেল কলেজ হবে, ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হবে বলা হয়েছে, কিন্তু আসলে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। যেমন ধরুন যে বলা হচ্ছে যে এক্সপ্রেসওয়ে তৈরি হবে। এক্সপ্রেসওয়ে তৈরি হবে কেন? করতে তো হবেই, কারণ যদি দিল্লির সঙ্গে মুম্বাইয়ের সঙ্গে পশ্চিম থেকে পূর্ব দিককে জুড়তে হয়, সেই মণিপুর পর্যন্ত যদি জুড়তে হয়, তার স্বাভাবিকভাবে হাই রোড হচ্ছে, এক্সপ্রেসওয়ে হচ্ছে। সেই এক্সপ্রেসওয়ে যখন উত্তরপ্রদেশ ঢুকে গেছে, উত্তরপ্রদেশ থেকে তো বিহার আসবেই, বিহারের উপর দিয়ে পশ্চিমবাংলা হয়ে বেরোবে, তো স্বাভাবিকভাবেই বিহারে তো এক্সপ্রেসওয়ে হবে। এছাড়া কি দিয়েছে? মেডিকেল কলেজ, যেখানে সাধারণ স্কুল কলেজগুলোরই পরিকাঠামো ঠিক নেই বিহারের, সেখানে মেডিকেল কলেজ নির্মাণের গল্পটা একটা বেশি বেশি হয়ে যাচ্ছে বলে আমাদের মনে হয়েছে। এবার দেখা যাক চন্দ্রবাবু নাইডুকে যা দিয়েছে। বিহারের দাবি ছিল আমাদেরকে স্পেশাল রাজ্যের মর্যাদা দিতে হবে, সেটা দেয়নি। আর চন্দ্রবাবু নাইডুর যে দাবি ছিল 1,00,000 কোটি টাকা, সেটাও দেয়নি। ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে যে এত কোটি টাকা দেয়া হবে। আসলে কি দেয়া হবে সেটা না দেয়া পর্যন্ত বোঝা যাবে না। যেমন ধরুন আমি এক ব্যক্তিকে বললাম, আমার কাছে কিছুই নেই, আমি এক ব্যক্তিকে বললাম তোমাকে 5 কোটি টাকা দেব বলে একটা কাগজে লিখে দিলাম যে অমুক ব্যক্তিকে, রামকে বা শ্যামকে আমি 5 কোটি টাকা দেব। সেটা নিয়ে যদি খবরের কাগজ, মিডিয়া হাউস হৈ হৈ করতে থাকে যে উনি কোথা থেকে 5 কোটি টাকা পাবেন, কোথা থেকে দেবেন, এবং যদি 5 কোটি টাকা দেবেন বলেছেন, বিশাল ব্যাপার যদি বলতে থাকেন, ঠিক সেম ঘটনা এটাও আমরা এখানেও পশ্চিমবাংলাতেও দেখেছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 5,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করে সংখ্যালঘু উন্নয়নে। সেই 5,000 কোটি টাকা কোথায় খরচ হয় কেউ জানে না, তবে বরাদ্দটা হয়ে যায়। বরাদ্দ করতে তো আপত্তি নেই, বরাদ্দ যে কোথায় যাবে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যদি দেখি যে এইবারের বাজেটে 9টা জায়গাকে ওরা গুরুত্বপূর্ণ দিয়েছেন। রাহুল গান্ধী যে 5টা প্রকল্পের কথা বলেছিল, 9টা প্রকল্পের কথা বলেছে। এই 9টা প্রকল্প কি? কৃষিক্ষেত্রের কথা বলা হয়েছে 9টা প্রকল্পের মধ্যে। এখানে বলা হয়েছে কৃষিক্ষেত্র বাদ দিয়েও বলা হয়েছে যে কৃষিক্ষেত্রের কথা বলা হয়েছে বেকারত্ব দূরীকরণের কথা বলা হয়েছে, সামাজিক ন্যায়ের কথা বলা হয়েছে। কিন্তু সর্বক্ষেত্রেই দেখবেন সরকারের কোনো দিশা নেই, সরকার কিছু দিচ্ছে না, সবটাই যেন কর্পোরেট হাউসের জন্য তুলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে কৃষি পণ্য উৎপাদনকে বাড়াতে হবে। কৃষি পণ্য উৎপাদনকে বাড়াতে গেলে তার যা আনুষঙ্গিক যে জিনিসগুলো প্রয়োজন, সারের দাম কমাতে হবে, তা অন্যান্য যেসব জিনিসপত্র লাগে কৃষিকে একটা ভালো কৃষি পণ্য উৎপন্ন করতে গেলে, সেগুলোর ক্ষেত্রে কি হয়েছে, তার কোনো বিকল্প পন্থা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। বলা হয়েছে কৃষিভিত্তিক শিল্প করতে হবে। কৃষিভিত্তিক শিল্পটা গড়বে কিভাবে এটা তৈরি হবে সেটা বলা হয়, সেটাও কোম্পানিকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ সেটা বেসরকারীকরণের দিকেই যাবে। বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে ওই একটা গল্প দিয়েছে যে 5 বছরে 1 কোটি বেকারকে এইভাবে 500 কোম্পানির মাধ্যমে দেওয়া হবে। সামাজিক ন্যায়ের ক্ষেত্রে বলা হচ্ছে সবাইকে সমান চোখে দেখা হবে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সংখ্যালঘু উন্নয়নের টাকা কত বরাদ্দ হচ্ছে জানি না। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সেভাবে টাকা বরাদ্দ হয়নি, সেভাবে গুরুত্বপূর্ণ। সার্বিক দিক থেকে বলা যেতে পারে নরেন্দ্র মোদীর সরকার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হয়তো সরকার বাঁচানোর জন্যে তিনি অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে গুরুত্ব দিয়েছেন,
আসলে তিনি এদেশের কোনো ক্ষেত্রকেই গুরুত্ব সেভাবে দেননি। তিনি যে গুরুত্বটা দিয়েছেন সেটা হচ্ছে আদানি এবং আম্বানিকে তারা যাতে মুনাফা করতে পারে সেদিকে তাকিয়ে এই বাজেটটা করা হয়েছে। এটাই স্পষ্ট ব্যাপার। রাহুল গান্ধী যা বলেছেন সেটার সঙ্গে পরিষ্কার একমত। আর এই ভারতবর্ষে বড় ইন্ডাস্ট্রি আসছে না কেন, কেন ইন্ডাস্ট্রি হচ্ছে না, কেন ফ্যাক্টরিজ তৈরি হচ্ছে না, কেন অন্যান্য বিজনেস বাড়ছে না, তার নেপথ্য কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্প্রতি একটি প্রবীণ সাংবাদিক ইউটিউবে বলছিলেন, শুনছিলাম একটা ইউটিউব চ্যানেলে, যে একজন কোম্পানিকে জিজ্ঞেস করেছেন যে আপনার তো এটা তো লাভজনক বিজনেস হতেই পারে, আপনি করুন। বলে কি করব, আজকে যদি আমি এটা ভালো করে করি কালকে এসে আদানি কিনে নেবে, আমার লাভ থাকবে না কিছুই, আমি একটা কোম্পানি গড়বো, সে কিনে নেবে। এটা সমগ্র ভারতবর্ষের সিস্টেমের মধ্যে নিয়ে এসছে নরেন্দ্র মোদী। আদানি আম্বানিরা একছত্রভাবে কাজ করে চলেছে। এই তাদের স্বার্থেই এই বাজেটটা হয়েছে। যদিও বাজেটের আরও অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো শুনলে আপনার পুরনো বাড়ি বিক্রি করলে তার উপরে যে ট্যাক্স পড়বে সেটা আপনি ভাবতে পারবেন না। এবং এক অভাবনীয়ভাবে সরকারি কর্মচারীদের ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে বলে উৎফুল্ল হয়ে মানুষ লাফাচ্ছে, কিন্তু অন্যদিকে আপনার উপরে ট্যাক্সের বোঝা আরও চাপানো হয়েছে। এটা মাথায় রাখতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয়বারের জন্য তিনি ক্ষমতায় আসার পর যে বাজেট তিনি তৈরি করেছেন, সেই বাজেটে মধ্যবিত্ত সমাজ থেকে শুরু করে আম জনতার কোনো সুরাহা নেই। কয়েকজন বড় শিল্পপতির স্বার্থেই এই বাজেট হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে